জি ভাই, একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। জি ভাইয়া, এই যে কেটে কেটে আসছে, মানে 40 মিনিট করে, ওইটা কি আপনার হচ্ছে ভিডিও কি 40 মিনিট করে এইভাবে করে আসবে নাকি? হ্যাঁ। না, না, এটা জুমের যে প্রো ভার্সন ওটা অ্যাক্টিভ করাই থাকে, অন্যান্য ব্যাচেও অ্যাক্টিভ আছে। সম্ভবত আপনাদেরটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল প্রথম দুই দিন অসুবিধা হয়নি, আজকে হচ্ছে, আমি মেসেজ দিয়েছি, ওরা ঠিক করে দিবে। আচ্ছা আচ্ছা, ওই রেকর্ডিংটা কি কেটে কেটে? হ্যাঁ, রেকর্ডিং এ হয়তো আপনাদের দুইটা তিনটা ভিডিও হবে আর কি। রেকর্ডিং এ তিনটা ভিডিও আপলোড হবে আলাদা করে। জি ভাইয়া, থ্যাংক মোটামুটি 50 জন মতো আছে। আমরা আমাদের আলোচনাটা আবার শুরু করি, কেমন? আমাদের যেখানে ছিলাম, আমরা হচ্ছে গিয়ে ওই ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। যদি আপনার কালি লিনাক্সটা অন থাকে, বেটার হয় আপনি একটু সেখানে আইএফ কনফিগ দিয়ে রান করতে পারেন, বা আপনার উইন্ডোজ দিয়ে আপনি আইপি কনফিগ দিয়ে রান করে দেখেন আপনার। আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই আমি একটা মিসিং করে ফেলছি কিনা জানি না, সেটা হলো ওই যে আমার তো উবুন্টু করা আছে, তো এখানে হুম, হুম। জুম কিছুক্ষণ আগে ডাউনলোড করা হয়। তা আমি আমার টার্মিনালটা দেখাবো যে শেয়ার করাটা, ওইটা আসছিল না। আমি অবশ্য আমার আইফোন থেকে লাইভ ক্লাস দুদিন এবং তৃতীয় দিন শুনছিলাম, তবে ওইটাও অন করছিলাম। এর থেকে কোনো মিসিং হবে বা আমি কোনো কালার হয়ে যাব কিনা, না, মানে কালারে দুইটাতে ওপেন ছিল। কালারের অসুবিধা নেই বা এগুলো কিছু না, আপনি কাজটা করতে পারলেই হচ্ছে। জি জি, না অনেক সময় যে শেয়ারিং করে অনেকে মানে কপি করে, তো এই জন্য আমি মিসিং হয়ে গেছে না। আমি আইফোনে সাধারণত ক্লাস করছিলাম, কিন্তু ওই উবুন্টুতে মানে ইনস্টল ছিল না। কিছুক্ষণ আগে মানে এই লাইভ থাকা অবস্থায় ইনস্টল করে ওইখানেও দিলাম, দেখেন দুইটাতে আমার শেয়ার আসলো। তো এতে মানে এই শিখন কোনো না, 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 অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আবার আমাদের আলোচনায় ফেরত আসি। তো যেখানে ছিলাম, যে পোর্ট পোর্ট জিনিসটা কেমন, আমরা যদি একটু ভিজুয়াল করার চেষ্টা করি, মনে করুন এটা হচ্ছে আমার কম্পিউটার, বা একটা সিম্পলি চিন্তা করি এটা আমার একটা বাসা। হ্যাঁ, বাসাটাতে কি হচ্ছে, প্রবেশের জন্য একটা নির্দিষ্ট দরজা থাকছে। আবার এখানে জানালা থাকতে পারে, বারান্দা থাকতে পারে, ঠিক আছে? বা অনেক সময় ছোট ছোট গর্তও থাকতে পারে, যেটা দিয়ে চড়ুই পাখি বাসার ভিতরে ঢুকে যায়। তো আলোচ্য বিষয় যেটা, যে কোন, যে কি উপায়ে আমার কম্পিউটারে প্রবেশ করা হবে, বা কোন পথ দিয়ে প্রবেশ করা হবে, বা আমার বাসায় কোন পথ দিয়ে প্রবেশ করা হবে, সেটার একটা ঠিকানা প্রয়োজন, বা সেটার একটা সুনির্দিষ্টতার প্রয়োজন আছে। যে আমি একটা ফ্রিজ আনলাম, বাসায় ফ্রিজ এনে উপরে একটা ছাদের উপর প্লেন রেখে ফ্রিজটা টেনে তুলে জানালা দিয়ে ঢোকানোর চেষ্টা করলাম, এটা কি ইম্পসিবল একটা সেন্টেন্স, ঠিক আছে? তো কাহিনী যেটা হচ্ছে, সবকিছুর একটা রুলস বা একটা চুক্তিপত্র আমাদের মেনে কাজ করতে হচ্ছে, এটা আইপি একটা অংশ। তো পোর্ট জিনিসটা এরকম একটা কনসেপ্ট, যে আমরা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে একই সাথে আমি কি করছি, আপনাদের জুমের এখানে ক্লাস নিচ্ছি, আবার অনেকেই আপনারাও কখনো কখনো করে থাকবে, যে একই সাথে আমি গেম খেলতে পারছি, একটা সার্ভিসে গেম চলছে, আরেকটা সার্ভিসে ইউটিউবে গান চলছে, আরেকটা সার্ভিসে আমি জুমের ক্লাস করছি, ঠিক আছে? আমি কিছু কিছু এরকম একসাথে মাল্টিটাস্কিং করছি। তো আমার একটা কম্পিউটারের ভিতরে আমার আইপি অ্যাড্রেস আছে, ভালো কথা, ম্যাক অ্যাড্রেস আছে, সেটাও ভালো কথা, আমার ঠিকানা নির্দিষ্ট হচ্ছে, কিন্তু একটা ডিভাইস দিয়ে আমি একসাথে 3-4টা কাজ করছি। এই কাজগুলো কোনটার সাথে কোনটা, কোনটা কখন কাজ করবে, এই জিনিসটাও কি আমার, আমি একটা ডাটা প্যাকেট পাঠিয়েছি ইউটিউবের সার্ভারে, ঠিক আছে, বা একটা রিকোয়েস্ট পাঠিয়েছি ইউটিউবের সার্ভার থেকে, আমার একটা তথ্য আমার এখানে আসবে, আমার একটা প্রসেস রানিং আছে এইখানে, আমার ইউটিউবের প্রসেসটা রানিং আছে সাপোজ আমার মোবাইলের ভিতরে। তো এটা সে কিভাবে বুঝবে যে আমার এই মোবাইলটা বা আমার এই পিসিটাতে এসে সে কিভাবে শুধু ইউটিউবের অংশটা শো করবে, এই জিনিসটা বা প্রবেশের যে পথটা, সেই জিনিসটাই হচ্ছে আমাদের পোর্ট, ঠিক আছে? পোর্ট মানে আবার ছিদ্র না, বা অনেকটা সেরকম কল্পনা করে নিতে পারি, বাস্তবে কম্পিউটারের ভিতরে এরকম ছিদ্র করা নেই। তো যেটা হচ্ছে আমার একসাথে মাল্টিটাস্কিং করতে পারছি কম্পিউটার, এই যে ইউটিউবের সার্ভার, সে আমার আইপি অ্যাড্রেস জানে, আমার ম্যাক অ্যাড্রেস জেনে এই পর্যন্ত ডাটা আসতে পেরেছে, এবং
এসে আমার কম্পিউটারের নির্দিষ্ট যে প্রসেসটা যে রানিং আছে, নির্দিষ্ট যে সফটওয়্যারটা রানিং আছে সেই জায়গায় কমিউনিকেট করতে পারছে। আমি আরেকটা সার্ভার থেকে মনে করি ইমেইলটা পড়তে চাচ্ছি, আমার ইমেইলটা আমার কম্পিউটারে এই প্রসেসে রানিং আছে। সে এসে আমার আইপি ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে আমার কম্পিউটার পর্যন্ত পৌঁছাতে পারছে। এরপরে পোর্ট নাম্বার যেটা, সেটা ধরে সে বুঝতে পারছে যে আমার এখানে কি তার ইমেইলের সার্ভিসটা দেখানো প্রয়োজন বা ইমেইল সার্ভিসটা কাজ করবে। এটার আমরা এই যে ওয়েবসাইটে যে দেখি বা ওয়েবসাইটে যে কাজ করি, সেখানে আমাদের কম্পিউটারে পোর্ট নাম্বার ৮০ ব্যবহার করা হয়ে থাকে। এখানে পোর্ট নাম্বার কোনটা কখন ব্যবহার করা হবে বা এই একটা জটিলতা হতে পারে। তো এখানে আমার কম্পিউটার ৬৫,৫৩৫টা পোর্ট নাম্বার টোটাল আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কখন কোন সার্ভিসে কোন পোর্ট নাম্বার ব্যবহার করা হবে তার অপ্রতুলতা হওয়ার সম্ভাবনা নেই। আর যেহেতু একই সাথে আমি মাল্টিটাস্কিং করতে চাচ্ছি, এক এক সময়ে এক এক পোর্ট ব্যবহার করে কি আমি কাজটা করতে পারবো। যেমন আমি যদি ওয়েবসাইট ব্যবহার করতে চাই, মাত্রই বললাম যে আমার ওয়েবসাইটে সে নর্মালি পোর্ট ৮০ যেটা আছে সেটা ব্যবহার করে কাজ করে থাকে, যার কারণে দেখবেন যে আমি একই সাথে ওয়েবসাইট রান করতে পারছি, আবার আমি কি গেমও খেলতে পারছি বা অন্য আরেকটা ইন্টারনেট দিয়ে কাজ করতে পারছি। জুম আমরা যেটা ব্যবহার করছি এটাও কি আমি একই সাথে রান করতে পারছি। আবার একটু পরে আপনাদের একটা প্রোটোকল দেখাবো, সেটার নাম হচ্ছে ফাইল ট্রান্সফার বা এফটিপি প্রোটোকল। সেটা আপনার কম্পিউটারের ২১ নাম্বার যে পোর্টটা আছে সেটা ব্যবহার করে। তাতে কি হয় যে আমি একই সাথে ওয়েবসাইটও ব্রাউজ করতে পারছি, এই পোর্ট দিয়ে আমি তো ফাইল যেটা আছে শুধু ফাইলও কি আদান প্রদান করতে পারছি। আবার আরো একটা পোর্ট আছে যারা আপনারা ওয়েব ডেভেলপমেন্ট দেখে এসেছেন বা করে এসেছেন, মাই এসকিউএল যে সার্ভার যেটা, সেটা আপনার পোর্ট 3306 যেটা আছে সেটা ব্যবহার করে। তো বিষয়টা কি যে কোন উপায়ে আমার কম্পিউটারে কোন পথ দিয়ে প্রবেশ করা হচ্ছে সেখানে আরো একটু সুনির্দিষ্টতা মতো এনে দেয়। আমাদের এই জিনিসগুলো কেন কাজে লাগবে, আমরা হ্যাকিং করতে গিয়েও দেখবো যে তার কম্পিউটারে কোন কোন পোর্ট ওপেন আছে। ঠিক আছে, আমি যদি কোথাও পাই যে তার কম্পিউটারের এখানে কোনো একটা পোর্ট ওপেন আছে, মনে করুন 445 নাম্বার একটা কোনো পোর্ট ওপেন আছে, আমি কি সেটা দিয়ে তার এখানে হ্যাকিং এর চেষ্টা করতে পারি। ঠিক আছে, এই পোর্ট কনসেপ্টটা তখন আমাদের বেশ ভালো কাজে আসবে। তো টোটাল আমি বললাম যে ৬৫,৫৩৫টা পোর্ট আছে এবং সাধারণত এর ভিতরে ১০২৪ যেটা আছে, প্রথম এক থেকে ১০২৪ যেটা, এই ১০২৪টা পোর্টকে কমন পোর্ট বলা হয়ে থাকে। কারণ এই যে কমন যে সার্ভিস গুলো ওয়েবসাইট ব্যবহার করা, এফটিপি, মাইএসকিউএল বা আপনি আরো কোনো সার্ভিস ব্যবহার করেন সেগুলো, বা ওয়েবসাইটে আমরা কি এইচটিটিপিএস ব্যবহার করে থাকি, কেউ কেউ হয়তো দেখবো যেখানে কি হচ্ছে আমার ওয়েবসাইটে একটা সিকিউর একটা ভার্সন মতো কাজ করছে, এটা আমার কম্পিউটারে পোর্ট 443 ব্যবহার করছে। ঠিক আছে, যে যত সিকিউর কমিউনিকেশন হবে শুধুমাত্র এই পোর্ট 443 দিয়ে তথ্যটা কি যাতায়াত করবে। ঠিক আছে, তো এরকম কমন যে পোর্ট গুলো আছে এটা সাধারণত এই প্রথমে ১০২৪-এর ভিতরে এই কাজ হয়ে থাকে, এই জন্য এটাকে কমন পোর্টের একটা রেঞ্জ বলা হয়। তো এটা একটা কম্বিনেশন আকারে এটা কাজ করে থাকে, যে আমি কোন আইপি অ্যাড্রেসে, মনে করুন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.106, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এখন ইউটিউব থেকে আমাকে একটা ভিডিও সেন্ড করেছে, আমার আইপি অ্যাড্রেস পর্যন্ত আসবে এবং এখানে কম্পিউটারের ভিতরে পেয়ারটা এইভাবে কাজ করে, এই আমার আইপি অ্যাড্রেস এবং এরপরে কি আমার পোর্ট নাম্বার মনে করুন 443, এরকম একটা পেয়ার আকারে কাজ করে থাকে। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এই যে আমার dnsliptest.com, মনে করুন আমি কোন একটা মনে করুন গুগলের আইপি অ্যাড্রেসটাকে দেখে সেটা আমি বলছি, গুগলের আইপি অ্যাড্রেস, এই যে আমার সিএমডি বা কমান্ড প্রম্পট, এটা দিয়েও আমি যেমন কাজ করতে পারি, আমাদের লিনাক্সের টার্মিনাল যেটা কালিনাক্স সেটা দিয়েও সেম কাজ করতে পারি। এখানে কমান্ড সেম, আপনি সিম্পলি পিং করুন google.com এ বা আমি youtube.com এ দিই google.com দিলে কি হচ্ছে দেখুন, আমার তার আইপি অ্যাড্রেসটা, গুগলের আইপি অ্যাড্রেস আমার রিভিল হয়ে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি যে 142 এটা আমি এটা কপি করে নিই। ঠিক আছে, এরপরে দেখুন মানে এটা কাজ কিভাবে করছে রিয়েল লাইফে সেটা দেখাই। আমার ব্রাউজারটাতে এসেছি, আমি সেম google.com এর নামটা দিচ্ছি না, এখানে এই জিনিসটা কি google.com না লিখে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি, এটাও আমার সেম কাজই করবে। এটা হচ্ছে ডিএনএস প্রোটোকলের অংশ, আমি একটু এটা প্রোটোকল বোঝানোর সময় ব্যাখ্যা করবো। তো আমি কি করতে চাচ্ছি,
তার কম্পিউটারে পোর্ট 443 যেটা গুগল সার্ভারে, সেখানে আমি কি একটা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি আমার ব্রাউজার দিয়ে। সিম্পলি আমি দেখুন আইপি অ্যাড্রেস বলেছি এবং পোর্ট 443 আমি এখানে উল্লেখ করে দিয়ে আমি এন্টার প্রেস করি। কানেকশন পেজ ওয়াজ লোডিং, আচ্ছা ঠিক আছে। গুগল যেহেতু একসাথে অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করে থাকে, যার কারণে এই সার্ভারের অ্যাড্রেসে রিকোয়েস্ট যাচ্ছে না। আমি অন্য পোর্টে একটা অ্যাক্সেস করার চেষ্টা করি, পোর্ট 80। দেখুন এবার আমি তার পোর্ট 80 যেটা 443 তে আমাকে অ্যাক্সেস দিচ্ছিল না, আমি যেতে পারছিলাম না। পোর্ট 80 দিয়ে ট্রাই করলাম আইপি অ্যাড্রেসের, ঠিকই আমি তার দেখুন google.com এ প্রবেশ করে ফেলতে পেরেছি। এখানে আইপি এবং পেয়ার পোর্ট নাম্বার এই একটা পেয়ার হিসেবে কাজ করে থাকে। এটা কেন দেখালাম, অনেক সময় হ্যাক করতে গিয়ে আমরা দেখবো যে কোনো একটা সার্ভার, সাধারণত হতেই পারে একটা আরপিসি কোনো একটা সার্ভার, সেটার ওরকম ডোমেইন নেম নেই, google.com ডোমেইন নেম নেই, শুধু তার আইপি অ্যাড্রেসটা আমি জানি। হ্যাঁ, সেটা শুধু সেই আইপি অ্যাড্রেস দিয়ে কিভাবে আমি তথ্য খুঁজতে পারি বা অ্যাটাক করতে পারি, সে তখন আমার এই পোর্টের সাথে যে একটা কম্বিনেশন করে কিভাবে কাজ করে এই কনসেপ্টটা তখন কাজে দিবে আর কি। কেমন? তো আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমরা জেনে ফেললাম। বেসিক কনসেপ্ট গুলো কি কি আমরা প্রথমেই দেখেছি যে তথ্য কিভাবে পাস হচ্ছে, প্যাকেট আকারে পাস হচ্ছে। আমি যেই তথ্যটাই পাঠাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ভাগ হয়ে দেন এটা পাস হচ্ছে। আমি একটা সামারি মতো বলছি। এরপরে কি হচ্ছে, আমরা ঠিকানা, আমি কোথায় প্যাকেটটা পাঠাবো সেটা একটা সুনির্দিষ্ট ঠিকানা দিয়ে আমি পাঠাচ্ছি। সেটাকে বলা হচ্ছে কি আইপি ভার্সন 4 বা আইপি অ্যাড্রেস যেটা আর কি। ঠিক আছে, সেটা। আর যেহেতু আইপি অ্যাড্রেস অপ্রতুল বা সংখ্যায় কম আমরা জেনারেট করতে পারি, এর জন্য নতুন হচ্ছে আইপি ভার্সন 6। এরপরে কনসেপ্ট কি ছিল, ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসে কি হচ্ছে, আমার শুধুই নেটওয়ার্কের ঠিকানা না, পাশাপাশি আমার ডিভাইসের ঠিকানাটাও উল্লেখ থাকছে, সেটা কি ম্যাক অ্যাড্রেস দিয়ে। ম্যাক অ্যাড্রেসটা কি ডিভাইসের ইউনিক একটা নাম্বার প্রত্যেকটা ডিভাইস। আর পোর্ট কি, পোর্ট হচ্ছে আমি যেইটা ব্যবহার করে একটা কম্পিউটারের নির্দিষ্ট কোনো সফটওয়্যার বা প্রসেস তার সাথে কমিউনিকেট করছি। ঠিক আছে, একটা নেটওয়ার্কের একটা প্রসেস, সেটা হচ্ছে আমাদের পোর্ট। কেমন? তো আমরা বেসিক কিছু ধারণা পেলাম। এরপরে আমরা এখন কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব যে নেটওয়ার্ক ডিভাইস গুলো কেমন হয়ে থাকে। প্রথম একটা নেটওয়ার্ক ডিভাইস রিয়েল লাইফে গিয়েও আপনারা এরকম দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে হাব। হাব জিনিসটা কেমন কাজ করে একটু আসি। দেখুন সাপোজ এটা এই হাবে আপনার ছবিতে যেরকম দেখুন, সাপোজ এটা হচ্ছে আমার হাব। আর এখানে আমার একটা বাসার নেটওয়ার্কের এখানে চারটা এরকম কম্পিউটার আছে। ঠিক আছে, চারটা কম্পিউটার আছে, প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমি দ্রুততার জন্য বা আমি পুরোটা এখানে ড্র করছি না আর কি। ঠিক আছে, কানেকশন আছে। তো কি হচ্ছে, এই যে এটা মনে করুন বাইরের আমার ইন্টারনেট, এখান থেকে আমার কোন একটা ডাটা প্যাকেট আমার এখানে সেন্ড হচ্ছে। আমি মনে করুন কাউকে সেন্ড করলাম। ডাটা প্যাকেটটা যখন হাবের কাছে আসছে, আমার রাউটার ঘুরে হাবের কাছে আসছে, তখন হাব কি কাজ করে আসলে, আমি এটার নাম দিয়ে রাখি হাব। ও কি করে, ওর সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড আছে ও সবার কাছে জিনিসটা সেন্ড করে দেয়। চারটা কম্পিউটার কানেক্ট আছে, চারটার কাছেই সে প্যাকেটটা একসাথে মানে পাস করে দিচ্ছে। এতে সুবিধা হয় কি, মানে একসাথে আমার এতগুলো কম্পিউটার ম্যানেজ করা বা প্রত্যেকটা আলাদা আলাদা করে ডাটা প্যাকেট সেন্ড করা, এই কাজটা করা লাগলো না। বড় প্রতিষ্ঠানে 100টা কম্পিউটার, এখন 100টা কম্পিউটার একটা একটা করে ইমেল পাঠানো বা একটা করে কোনো ইনফরমেশন পাঠানো, এটা কি হিউজ একটা বিষয়, আরো বড় অর্গানাইজেশন যদি হয়। তো এখানে আমার একটা সুবিধা সে করে দিচ্ছে হাব, এটা একটা ভালো দিক। কিন্তু আরেকটা অসুবিধার দিক হচ্ছে, সে শুধুই, আপনি একটা প্যাকেট সেন্ড করলেন, মনে করুন এই কম্পিউটারটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। এখন আপনি একটা ডাটা প্যাকেট সেন্ড করলেন, আপনি এটা উল্লেখ করে দিলেন যে এটা শুধুমাত্র এ কম্পিউটারের কাছে সেন্ড করবা। কিন্তু যখন এটা আপনি সেন্ড করেছেন, হাব তো একটু বোকা বা আনইন্টেলিজেন্ট টাইপের, ও তো জানে না নির্দিষ্ট করে কাউকে পাঠানো, ও জানে যে সবার কাছে এটা ফরওয়ার্ড করে দিতে হবে। তো ডাটাটা যখনই আসছে সে কি করছে, শুধুই একে পাঠাচ্ছে না, সবার কাছেই সে এটা সেন্ড করে দিচ্ছে। তাতে অসুবিধাটা কি, বাকিরা যারা আছে তারা না চাইলেও, মনে করেন এটা সি কম্পিউটার এটা ডি কম্পিউটার, তারা না চাইলেও আপনার ডাটাটা পড়ে ফেলতে পারছে। আবার আপনার নেটওয়ার্কে একটা কলিশন মতো একটা জটিলতা তৈরি করতে পারে। ঠিক আছে, হাবের এই একটা সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। তো যাই হোক, এই সীমাবদ্ধতা কাটানোর জন্য পরবর্তীতে আরো একটা ডিভাইস ইন্ট্রোডিউস করা হয়। আমি ডিভাইসটার ছবি দেখিয়ে আগে আনি।
সেটার নাম হচ্ছে সুইচ। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সিসকো কোম্পানির একটা সুইচ এখানে শো করছে। এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির সুইচ হতে পারে, মাইক্রোটিকের হতে পারে, এটিএনটি সম্ভব আইবিএম এর আমি দেখেছি। যাই হোক, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান এরকম সুইচ তৈরি করে থাকে। সুইচ জিনিসটা কি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোর্ট মতো আছে, বা লাইন সংযুক্ত করার একটা অপশন আছে। হাবের তো আহ, ছোট 4টা বা 5টা এখানে শো করছিল, সুইচে আরো বেশি ফাংশনালিটি মতো করা যায়। তো এখানে কি হয়, আমাদের ওই হাবের যে সীমাবদ্ধতাটা ছিল, যে আমার নির্দিষ্ট করে কোনো একটা ডিভাইসে, এটা এ এটা বি, নির্দিষ্ট করে কোনো একটা ডিভাইসে ডাটা পাঠাবো, সেটা পসিবল হচ্ছিল না। কিন্তু এই সুইচ যখন আমরা ইন্ট্রোডিউস করলাম, সুইচ এখানে এই কাজটা আমার খুব ভালোভাবে করে দিতে পারে। যে মনে করুন আমার সুইচ, আমি কোন একটা ডাটা এখানে সেন্ড করলাম, আমি বলে দিয়েছি যে এটা শুধুমাত্র ডি নামের যে কম্পিউটার আছে তার কাছে সেন্ড করবা। সুইচ তখন ইন্টেলিজেন্টলি নির্দিষ্ট করে ওই একটা ডিভাইসের কাছে ডাটাটা সেন্ড করতে পারে, ও আর কারো কাছে সেন্ড করবে না। আবার যদি আপনি চান যে না তুমি এটা সবার কাছে সেন্ড করো, তখন সুইচ সেটাও করতে পারবে। মানে হাবের মতো ফাংশনালিটি যেমন আছে, পাশাপাশি আরো ইন্টেলিজেন্ট ওয়েতে ডাটা প্রিভেন্ট করার উপায়ও কি তার কাছে থাকে। ঠিক আছে, সুইচটা আমাদের প্রায় এখনকার দিনে হাব জিনিসটা খুব কম ব্যবহার করা হয়, পারতপক্ষে ব্যবহার করা হয় না, সুইচ জিনিসটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটা জানাটা এই জন্য গুরুত্বপূর্ণ। আপনি কোন একটা নেটওয়ার্কে হ্যাক করতে যাচ্ছেন বা কারো অফিসে হ্যাক করতে চাচ্ছেন, আপনি ইথিক্যাল হ্যাকার আপনাকে কাজ দিয়েছে হ্যাক করা, তো তখন আপনার এমনও হতে পারে যে আপনি সরাসরি কম্পিউটারটাতে অ্যাক্সেস পাচ্ছেন না, তখন এই সুইচটাকে আপনার আগে হ্যাক করা লাগতে পারে, বা কখনো আপনি সুইচের মাধ্যমে আপনার কি অ্যাক্সেস নেওয়া লাগতে পারে। ঠিক আছে, তখন আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে আমি ডাটাটা যেটা সেন্ড করছি এটা কিন্তু সরাসরি আমার এই কম্পিউটারের কাছে আসতে পারবে না। ঠিক আছে, এটা আগে সুইচ ঘুরে দেন আমার ডাটাটা পাস হবে। এটা আমাদের দুইটা ডিভাইস গুলো। আর পরের যেটা রাউটার, এটা অত্যন্ত পরিচিত, আমরা সবাই সাধারণত ব্যবহার করে থাকি আমাদের বাসায় হোম ওয়াইফাই নেটওয়ার্কের জন্য, কেউ কেউ বিভিন্ন কোম্পানি ব্যবহার করে থাকি। তো আরেকটা বিষয় আমাদের সুইচের ক্ষেত্রে যেটা মনে রাখা প্রয়োজন, এটা সাধারণত লোকাল নেটওয়ার্ক বা আমার একটা অফিসের অভ্যন্তরীণ নেটওয়ার্ক যেটা, সেটা তৈরিতে এই সুইচ গুলো ব্যবহার করা হয়ে থাকে। আর হাব জিনিসটা তুলনামূলক একটু সস্তা, কিন্তু সুইচ জিনিসটা এখন খুবই দামি একটা বিষয়। এই সিসকো ব্র্যান্ডের যে সুইচটা দেখতে পাচ্ছেন, আমার জানা মতে এটার দাম 1,00,000 টাকারও উপরে, শুধু এতটুকু একটা ডিভাইসের দাম। আবার শুধু ডিভাইসেরই হয় না, এরা নিজস্ব বিভিন্ন সফটওয়্যার প্রোভাইড করে থাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের। সেই সফটওয়্যারের জন্য আপনার আলাদা করে মেম্বারশিপ ফি, ইয়ারলি ফি মতো নিয়ে রাখে। মানে একটা নেটওয়ার্ক ডিভাইস বা একটা নেটওয়ার্ক একটা তৈরি করতে গেলে, প্রায় ভালো নেটওয়ার্ক তৈরি করতে গেলে প্রায় 1 কোটি টাকার উপর আপনার খরচ আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা পরিচিত হলাম। আমাদের হ্যাকিং এর সময় এই জিনিসগুলো কাজে লাগবে। আমাদের আগে কোনো সময় রাউটার হ্যাক করা লাগতে পারে, অথবা এগুলোকে ইউজ করা লাগতে পারে। রাউটার জিনিসটা কি, আপনাদের যাদের বাসায় অলরেডি ওয়াইফাই আছে তাদেরকে খুব বেশি উল্লেখ করার প্রয়োজন নেই, যাদের একদমই আইডিয়া নেই তাদের জন্য বলি, যেটা ডাটা প্যাকেট যেটা আসছে নেটওয়ার্ক প্যাকেট, সেটা কি ফরওয়ার্ড করে দিচ্ছে। সুইচে কি হয়, আমাদের সবগুলো একটাকে ইথারনেট একটা কেবল বা একটা তারের মাধ্যমে সংযুক্ত থাকতে হচ্ছে কম্পিউটার গুলো। আর রাউটারের সুবিধা কি, সেটা একটা ওয়াইফাই একটা অঞ্চল বা একটা তারবিহীন একটা অঞ্চল তৈরি করে দিতে পারছে, সেখানে ডাটাটা সেন্ড হচ্ছে। ঠিক আছে, এটাও লোকাল নেটওয়ার্ক তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। আপনি রেস্টুরেন্টের ভিতরেও যখন এটা ব্যবহার করছেন, সেখানেও একটা লোকাল বা অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করে কাজটা করছে। তো এই যে বারবার লোকাল নেটওয়ার্ক জিনিসটা বলছি, বা এই যে তথ্যগুলো বলছি, এটা কি, এটা একটা নেটওয়ার্কের প্রকারভেদ বা নেটওয়ার্কের একটা টাইপ। ঠিক আছে, তো আমরা এখন আহ, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এই পর্যন্ত যতটুকু বুঝেছি, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করতে পারেন, কারণ অনেক কিছুই থিওরিটিক্যাল, তো কারো ডাইজেস্ট করতে একটু প্রবলেম হলেও হতে পারে। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন, আমরা আলোচনা করি এই রিলেটেড। নাম্বার দেখা যায় কিভাবে? ওখানে যেমন আইপি কনফিগ লিখছেন এরকম কিছু দেখা যায়? কোনটা, সুইচের? না মানে যে কোনো না পোর্ট, আপনি যেমন আইপির জন্য কমান্ড দিলেন না, আইপি হ্যাঁ কনফিগ, হ্যাঁ, পোর্ট নাম্বার কি দেখা যায় এরকম? অথবা ম্যাক পোর্ট, অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ, পোর্ট ম্যাক অ্যাড্রেস সবই দেখা যায়। লিনাক্স এর বিভিন্ন কমান্ড আছে, উইন্ডোজ এরটা বলতে পারছি না। লিনাক্স এরটা লিনাক্স টার্মিনালে গেলেই কমান্ড দিলে আপনার এটা শো করবে পোর্ট নাম্বার।
আর আমাদের তো ওটা জরুরি না, আমরা হচ্ছে টার্গেট থাকবে যে আমি আরেক কম্পিউটারে কিছুই জানি না, সেটা কিভাবে আমার হ্যাকিং এর টুলস ব্যবহার করে তার কোন কোন পোর্ট ওপেন আছে সেগুলো জেনে দেন আমি কি অ্যাটাক গুলো করবো। ঠিক আছে, স্যার প্রতিটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এগুলো কি সব সিকিউরড স্যার নাকি পাবলিকলি এগুলো? সিকিউর, ওখানে নিরাপত্তাটা ব্যবস্থা করা হয়। আমি এই নেটওয়ার্ক টাইপ আর টপোলজি বুঝিয়ে দেন আমি ওটা এক্সপ্লেন করছি, কেমন? তাহলে বুঝতে আমি এগুলাই স্যার অন্য কোনো জায়গা থেকে আমি নিতে পারবো না, কোন না কোনো মাধ্যম থেকে আমি নিলাম? না নিতে পারবেন না। আপনার সবগুলোই কি একটা রেজিস্ট্রেশন মতো করা লাগে। আপনি বাসায় যে ইন্টারনেটটা নিচ্ছেন সেটা কি আপনার এলাকার নেটওয়ার্ক প্রোভাইডার যারা আছে তাদের থেকে রেজিস্ট্রেশন করা লাগছে। তারা কি করছে, কোনো আইএসপি যারা বড় আইএসপি হতে পারে বা আপনি সরাসরি আইএসপি থেকে নিতে পারেন ইন্টারনেট কানেকশন। তারা আবার কি করে, বাংলাদেশের এই যে অথরিটি যারা আছে বিটিআরসি সম্ভবত সংক্ষেপটা, তাদের থেকে এরকম রেজিস্ট্রেশন করে একটা আইপি অ্যাড্রেসের বা একটা সেট মতো তারা পাচ্ছে যে মনে করুন 200টা আইপি অ্যাড্রেস তারা প্রোভাইড করতে পারবে, এর ভিতরে তারা যতগুলো ইন্টারনেট কানেকশন দিতে পারে। ঠিক আছে, যে এরকম ভাবে সব জায়গায় একটা মানে অথরিটি বা একটা ব্যবস্থা করা আছে। কারণ এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট জিনিসটা কিন্তু ফ্রি। ঠিক আছে, ইন্টারনেটের জন্য কোনো কস্ট নাই। তাহলে এই যে মাসে মাসে বিল পে করি, এটা আসলে কোথায় যায়? এটা আসলে এই মেইনটেনেন্সে, এই যে আইপি সেট করা, এই যে তথ্য আদান প্রদান হচ্ছে, এগুলো রেজিস্ট্রেশন মতো রাখা, এই জায়গাগুলোতে খরচ হয়ে যায়। যার কারণে আপনার আলাদা করে নিজে থেকে কোনো আইপি অ্যাড্রেস তৈরি করা এটার সম্ভাবনা নেই বা করতে স্যার পারবেন একটা না। কোশ্চেন ছিল জি জি। স্যার, এই যে আমি স্যার ইন্টারনেটের যে আইপিটা নিচ্ছি স্যার, হুম এটাতে আপনি তো বলছেন আইপি দিয়ে স্যার একটা ডিভাইসে চলে হুম হুম রান করে। কিন্তু আমি যে আইপিটা নিচ্ছি যে এটা দিয়ে আমার স্যার রাউটারটা চলতেছে, হুম রাউটার হুম। থেকে আমার কম্পিউটার রান করতেছে, তারপর আমি এই আইপি দিয়ে আমার মোবাইল রান করতেছি, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ওটাই আমি ধাপে ধাপে ব্যাখ্যা করছি এখন, কেমন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আপনি বললেন না যে 200টা আইপি হচ্ছে নির্ধারণ করে দিল, রেজিস্টার্ড আইডি আইপি ধরেন 200টা। হুম হ্যাঁ, এখন অনেক সময় আমি যখন ঢাকায় বা যখনই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে কোনো আইপি নেই, মানে নেট লাইন নেই, তখন ওদের কিন্তু উল্লেখ করে দেয়া যায় যে আমি শেয়ার্ড আইপি নিব না পার্সোনাল আইপি নিব। যদি পার্সোনাল আইপি বলা হয়, ওরা কিন্তু একটা পার্সোনাল আইপি দিয়ে দেয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওটাও তো ওই তখন আইপিটা কি শুধু তখন আমি ইউজ করব? হ্যাঁ হ্যাঁ। আর যখন নরমালি যারা ইউজ করে, এরা কি শেয়ার্ড আইপি ইউজ করে, মানে এক আইপি দিয়ে অনেকে চালাচ্ছে? নরমালি শেয়ার্ড আইপি দেয়া থাকে। আচ্ছা ইউনিক আচ্ছা। আইপি নিতে গেলে আপনার প্যাকেজ বিল অনেক বেশি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর হচ্ছে একটা আইপি দিয়ে সর্বোচ্চ কয়জন চালাতে পারে এই যে শেয়ার্ড আইপি গুলা? এটা 255টা মতো সম্ভবত, মানে ওখানে সাবনেটিং গ্রুপের একটা বিষয় করে আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, লিনাক্সের আমাদের লিনাক্সের যে কমেন্ট গুলো আছে এগুলো ডিটেইলে কি দেওয়া যাবে, মানে কোন কমেন্টে কোন ধরনের কাজ হয় এরকম ডিটেইল? গতদিন দিয়েছিলাম ক্লাসের চ্যাটে, ওটা আবার হ্যাঁ, ড্রাইভেও আপলোড দিয়েছি ওই লিংক। এটা গুগল করলেই পাওয়া যায় ভাই। হ্যাঁ, চিট শিট লেখেন যে লিনাক্স কমান্ড চিট শিট, এটা লিখলে সহজ করে দেয়া থাকে। কি ভাই আবার একটু বলেন ভাইয়া? লিনাক্স কমান্ড চিট শিট, এতটুকু লেখেন চলে আসবে Google এ। জি ভাইয়া, একটা কথা বলবো আর কি। হুম ওকে ওকে। ভাইয়া যে পোর্টের কথা বললেন, মানে এতগুলি পোর্ট, এখন আমরা কিভাবে বুঝবো যে এতগুলি পোর্ট এখন কোনটা কোন পোর্ট? এত মানে মুখস্থ তো, মানে এত কি না পোর্টে না, লেখা আছে মুখস্থ যে? দরকার নেই তো, এই যে চিট শিট আছে, গুগল আছে, ইন্টারনেট কানেকশন আছে, আর কি লাগবে? এটা তো আমাদের স্কুলের এক্সাম না যেখানে সব মুখস্থ রাখতে হবে, গুগল আচ্ছা সার্চ করে নিব শেষ। আচ্ছা জি। স্যার, এই যে হাব এবং সুইচের এগুলো কি ইন্ডিভিজুয়াল কি কোনো নাম আছে নাকি এমনি? ওটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, মানে কোন প্রতিষ্ঠান থেকে তৈরি করেছে সেটার উপর ডিপেন্ড করে। সিসকোর বিভিন্ন সিরিজ, আইফোন যেরকম প্রতিষ্ঠান অ্যাপল, কিন্তু এটার কাজের উপর ডিপেন্ড করে বা মডেলের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভার্সন বের করে না, এরকম। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাই, যদি আমি কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেস পাই তাহলে কি সেই ডিভাইসটাকে অ্যাক্সেস করা সম্ভব? আমি কন্ট্রোল করতে সম্ভব। পারবো? হ্যাঁ সম্ভব। আমরা নেটওয়ার্ক এন্ড সিস্টেম হ্যাকিং এর যে অংশটা আলোচনা করব, ওখানে আমরা এটা দেখাবো, কেমন? তাহলে ভাই আইপি অ্যাড্রেস যদি হ্যাক করা হয়, আইপিটা তো ডিভাইসেরই ঠিকানা, আমরা তো ডিভাইস পর্যন্ত পৌঁছাতে পারছি ঠিকানা দিয়ে আর কি। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। যদি হ্যাকার কোন একটা সিস্টেমকে হ্যাক করে যদি তার আইপি এবং ম্যাক অ্যাড্রেস নষ্ট করার জন্য যদি কম্পিউটার নষ্ট করে দেয়, তো সেক্ষেত্রে কি তাকে ধরার কোন সিস্টেম আছে? তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, টাফ হয়ে যায়।
ওটা হচ্ছে রিমুভিং ট্রেস বলা হয়ে থাকে। ওগুলো সাধারণত নর্মাল হ্যাকাররা পারে না, বা ওগুলো টাফ। ঠিক আছে, ও তারপরেও খুঁজে বের করা যায় হ্যাকারদের, যারা একটু ফরেনসিক নিয়ে খুব ভালো এক্সপার্ট, তারা বিভিন্ন রকম টুলস টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে ঠিকই খুঁজে বের করবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে কোনো কিছুই 100% মুছে ফেলা সম্ভব না। আপনি যদি একমাত্র আগুন দিয়ে পুড়িয়ে বা ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারেন, তাছাড়া আর কোনো ওয়ে নাই, আপনার ট্রেস থাকবেই আপনি যতই মুছেন। আগুন দিয়ে পুড়ে ফেলার পরেও খুঁজে পাওয়া যাবে? যদি একদম গলে না যায়, কিছু অংশ থেকে যায়, তাহলে আবার রিকভার করে ফেলা যাবে। ঠিক আছে, পুরো একদম গলায় ফেলতে হবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে আপনার আচ্ছা আমরা কোশ্চেনে আবার যাব। আমরা এখন আমাদের বাকি একটু আলোচনা করে নিই, কেমন? আমরা বেসিক ধারণাগুলো পেলাম, এরপরে নেটওয়ার্কের টাইপ গুলো দেখবো যে কি কি প্রকারের নেটওয়ার্ক হয়ে থাকে। এই যে আমি বারবার লোকাল নেটওয়ার্ক জিনিসটা বলছি, এই জিনিসটা আসলে কি? যে মনে করুন আপনার বাসায় বা আপনার অফিসে মাঝখানে কোনো একটা সুইচ আছে, এখানে একটা সার্ভার কম্পিউটার দেখাচ্ছে। আপনার সার্ভার কম্পিউটার হতে পারে, হাব হতে পারে, রাউটার হতে পারে, বা একটা সুইচ হতে পারে। সেটা দিয়ে তার সাথে আরো কতগুলো কম্পিউটার আমি সংযুক্ত রাখছি। এটা কি বাইরের ইন্টারনেট এখানে কানেক্ট, যদি সুইচের সাথে থাকে থাকলো, না থাকলে অসুবিধা নেই, কিন্তু কম্পিউটার গুলো নিজেদের ভিতরে কি যোগাযোগ করতে পারবে। এই ল্যাপটপ থেকে এই ডেস্কটপে কি যোগাযোগ করা সম্ভব। ওই যে তথ্য পাঠাবো সুইচ দিয়ে ঘুরে, সুইচকে আমি নির্দেশনা দিয়ে রেখেছি যে ল্যাপটপ থেকে চাইলে এই ডেস্কটপে যাতে কমিউনিকেট করতে পারে। সেন্ড করলে সুইচ দিয়ে ঘুরে কি আমার ডেস্কটপের কাছে যাচ্ছে, তথ্যটা কি আমি সেন্ড করতে পারছি বা আদান প্রদান করতে পারছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা শুধুই আমার লোকাল সিস্টেমের জন্য। এটা যদি আমি সুইচের সাথে বাইরের ইন্টারনেট রাখি, তাহলে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, না পারলে শুধুই অফিসের এমপ্লয়িরা, আর কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে, এরপরে যেটা টাইপ, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা মূলত এটাও এক প্রকার লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু এটা আমাদের বাসায় ব্যবহার হয়ে থাকে। আমরা বাসায় কি করি, আমার একটা ওয়াইফাই আন্ডারে আমার কতগুলো ডিভাইস চলতেছে, ঠিক আছে, সেই রাউটার আন্ডারে। তো রাউটারের সাথে ইন্টারনেট থাকতেও পারে, নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকলেও কি আমরা এই রাউটার ব্যবহার করে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কমিউনিকেশন করা সম্ভব। ঠিক আছে, ইন্টারনেট থাকাতে সুবিধা কি, আমরা বাইরের যে ইউটিউব, গুগল, ফেসবুক এগুলো আমরা ব্রাউজ করতে পারছি। আবার শুধু যে এগুলো তা না, অনেক সময় প্রিন্টার বা মাউস যেগুলো আছে, এগুলো অনেক সময় এই আপনার ব্লুটুথ কানেকশন, শুধু ইন্টারনেটই ব্যবহার করতে হবে তা না, ব্লুটুথ কানেকশন ব্যবহার করে এটা কি কমিউনিকেট করতে পারে। সেটাও কি একটা কমিউনিকেশন বা একটা তথ্য আদান প্রদান হচ্ছে, একটা নেটওয়ার্ক। সেটাও কি আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা অংশ বা অভ্যন্তরীণ হতে পারে। এরপরের যেটা উদাহরণ, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটার একটা এক্সাম্পল হতে পারে, মনে করুন ব্যাংক। ঠিক আছে, ব্যাংকে কি হয়, মনে করুন সোনালী ব্যাংক শুধু ঢাকায় তারা অপারেট করতে চায়, ঢাকার বাইরে চাচ্ছে যে মানে ঢাকার বাইরে কেউ এটা অ্যাক্সেস করবে না, বা ইন্টারনেটের কেউ অ্যাক্সেস করবে না, কারণ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক। ঠিক আছে, কেউ অ্যাক্সেস করলে হ্যাক হতে পারে, টাকা পয়সা চুরি হতে পারে। তারা কি চাচ্ছে, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বা শুধুই ঢাকা শহরটা জুড়ে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখতে। সেটা কি আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হতে পারে। এটা ব্যাংক যেমন হতে পারে, বা হাসপাতাল দিয়ে হতে পারে। মনে করুন কোনো খুব ভালো হাসপাতাল, সেটার বিভিন্ন শাখা আছে ঢাকার, তারাও নিজেদের রোগীদের তথ্য আদান প্রদানের জন্য এরকম একটা সার্ভিস করলো, যে একটা শহর জুড়ে পুরো মানে একটা অফিস জুড়েও থাকবে না, আবার শুধু একটা অফিস কেন্দ্রিক না, আবার পুরো বাংলাদেশ জুড়েও না, একটা নির্দিষ্ট শহর জুড়ে। এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে যেটা, মনে করুন আমাদের টেলিটক যেটা আমরা ব্যবহার করে থাকি, এটা কি সম্পূর্ণ বাংলাদেশি একটা নেটওয়ার্ক। এটা শুধুই বাংলাদেশে আপনি যে প্রান্তেই যান এটা একটা নেটওয়ার্ক পাবে। আমি কোয়ালিটি নিয়ে আলোচনা না দিই, যেটাই হলে একটা নেটওয়ার্ক পাবেন। এটা আপনার পুরো বাংলাদেশ জুড়ে একটা কভারেজ দিচ্ছে। এটা কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকে। আর ইন্টারনেট আমরা যেটা ব্যবহার করছি, এটাও এক প্রকার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ কি, এটা আমার পুরো পৃথিবী জুড়ে একটা ওয়াইড একটা অংশ জুড়ে আমাকে কি একটা সংযোগ দিচ্ছে, আমি সব কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারছি। এখন এটা গেল আমাদের ধারণা। আমরা কি কি দেখলাম, লোকাল, পার্সোনাল, মেট্রোপলিটন এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপরে হচ্ছে কি আমাদের ওই যে কনফিউশনের যে জায়গাটা, যে এই যে আমি ইন্টারনেটে তথ্যটা আদান প্রদান করছি, আমি বারবার একবার বলছি পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, বা এই যে বললাম যে 200টা আমার রেঞ্জ দেয়া, সেখানে তথ্যটা কিভাবে পাস হচ্ছে বা যাচ্ছে। এই যে ইন্টারনেট থেকে আপনার ডাটাটা যেটা আসছে,
আমি যে আপনাদের ডিএনএস লিক টেস্ট থেকে যেটা দেখলাম আমার আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেস ধরেই আসছে। এটা কি আমার আইএসপি থেকে আমাকে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে সেটা আমার মনে করি এই 202, এটা হচ্ছে আমার পাবলিক আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেসের আন্ডারে এখানে একটা মনে করুন রাউটার বা একটা রাউটারই দেয়া বা একটা সুইচ দেয়া, এর আন্ডারে একটা লোকাল নেটওয়ার্ক এখানে কি তৈরি করা হয়েছে। এই লোকাল নেটওয়ার্কগুলো আমি রেঞ্জ বলেছিলাম যে 192 বা 10 বা 172, এগুলো কি লোকাল প্রাইভেট আইপি অ্যাড্রেস। এটা বাইরের আপনি কোথাও পাবেন না, পাবলিকলি কেউ পিং করে বা কোনো সার্ভারে খুঁজে আপনি এই রকম আইপি অ্যাড্রেস পাবেন না। এগুলো শুধুই অভ্যন্তরীণ নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাতে সুবিধা কি, আমার একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, সেই আইপি অ্যাড্রেসের গ্রুপ মানে বিভাগ মতো একটা বা একটা শাখা মতো কিছু, গাছের যেরকম শাখা হয় না, একটা মূল একটা কাণ্ড থাকে, তার পাশে শাখা থাকে। সেই শাখার আরো অনেক শাখা প্রশাখা হয়, সেই প্রত্যেকটা শাখায় মনে করুন আম ধরে আছে, এরকম একটা বিষয়। তো একটা মনে করুন আইপি অ্যাড্রেস, সেটার বেস করে বা সেটার ভিত্তিতে সেটা ব্যবহার করে আমার বাসায় আমার যে রাউটার যেটা ব্যবহার করছি, মনে করেন এটা আমার বাসার রাউটার, আমার বাসায় 5টা ডিভাইস আছে, 5টার অভ্যন্তরীণ একটা নেটওয়ার্ক এখানে তৈরি করে দিচ্ছে এই প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করে। তাতে করে হচ্ছে কি, এই রেকর্ডটা আমার রাউটারের কাছে থাকছে। বাইরে থেকে যখন একটা আমার ইউটিউবে ভিডিও সার্চ দিয়েছিলাম আমার এই কম্পিউটারটা থেকে, ইউটিউবের একটা ভিডিও, আমার তথ্যটা যখন রিকোয়েস্ট যখন গিয়েছে ইউটিউবের কাছে, শুধুই এই আইপি অ্যাড্রেসটা গিয়েছে 202.445.1.1। ইউটিউব কি এটা দেখেছে যে ওই আইপি অ্যাড্রেস থেকে আমাকে একটা একটা বা একটা বাংলা গান বা ক্রিকেট খেলার একটা ভিডিও সার্চ এসেছে, সে ওই রেসপন্সটা আমার এখানে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দিলে কি হচ্ছে, এই ডাটাটা যখন আমার রাউটারের কাছে আসছে, ওর কাছে তো আবার ঠিকই রেকর্ডটা আছে যে কোন ডিভাইস থেকে এই 0.2 যেটা 2 নাম্বার যে অ্যাড্রেসে, সেখান থেকে এরকম রিকোয়েস্ট করা হয়েছিল। ও তখন এই এই প্যাকেটটাকে এইখানে ফরওয়ার্ড করে দিচ্ছে। ঠিক আছে, এখানে মাঝখানে ইন্টেলিজেন্ট ওয়েতে কন্ট্রোলটা কে করছে, আমার থাকা সুইচ বা রাউটার। ঠিক আছে, যার কারণে আমরা আইএসপি থেকে শেয়ার্ড আইপি অ্যাড্রেস পেয়েও একই সাথে কয়েকটা বাসায় আমরা কি নেটওয়ার্ক রান করতে পারছি। কারণ কি, ওই আইএসপি যে শেয়ার্ড আইপি দিচ্ছে বা আমি একটা ওয়াইফাই আন্ডারে যে কাজ করছি, সেখানে কয়েক লেভেলের লোকাল নেটওয়ার্ক হতে পারে। মনে করুন একটা পাবলিক আইপি অ্যাড্রেস আমার বিটিআরসি থেকে দিয়েছে আইএসপি কে, আইএসপি সেটা ব্যবহার করে একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করলো। সেই লোকাল নেটওয়ার্কটার আইপি অ্যাড্রেস গুলো কারণ হচ্ছে, মনে করুন এলাকার চিপাগুলির ভিতরে যারা এসব ইন্টারনেটের দোকান খুলেও বসে আছে, ঠিক আছে, তারা নিচ্ছে। তারা প্রত্যেক বাসায় বাসায় গিয়ে ওই যে লোকাল নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস যেটা দিয়েছিল সেটা প্রোভাইড করছে। মনে করুন এটা এলাকার ইন্টারনেট দোকানের আইপি অ্যাড্রেস, এটা পাবলিক আইপি অ্যাড্রেস, আর আমার বাসায় যেটা দিয়েছে সেটা হচ্ছে এই রাউটার। এই রাউটার তখন আরো এক লেভেলের লোকাল নেটওয়ার্ক তৈরি করছে, মানে লোকাল নেটওয়ার্কের ভিতরে আরো একটা লোকাল নেটওয়ার্ক। ঠিক আছে, যার কারণে আসলে অসুবিধাগুলো হয় না। ঠিক আছে, যার কারণে আমরা তথ্যগুলো কমিউনিকেট করতে পারছি। আর হ্যাকিং এর সময়ও আমাদের এই জিনিসটা কনসেপ্টটা কাজে লাগবে যে কোনো কোনো সময় হতে পারে যে সরাসরি কি আমি যেটা আইপি অ্যাড্রেস পাচ্ছি তার অভ্যন্তরীণ নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস আলাদা হতে পারে বা কমিউনিকেশন হতে পারে। তো তখন আমরা আরো বা একটু ইন্টেলিজেন্ট ওয়েতে স্ক্যান দিয়ে টুলস রান করে দেন আমাকে এটা হ্যাকিং এর চেষ্টা করতে হবে। কেমন, এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট গেল। আমরা চ্যাটের দিকে পরে যাই, আমরা একটু ক্লাসে ফোকাস করি। কেমন, চ্যাটে অনেকেই কোশ্চেন করছেন, আমরা পরে যাই। নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি, যে আমরা একটা নেটওয়ার্কের টাইপ দেখলাম, প্রকার দেখলাম। এখন এই লোকাল নেটওয়ার্কটাই কিভাবে সাজানো যেতে পারে, এই লোকাল নেটওয়ার্কে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে সংযুক্ত থাকতে পারে, সেটার আবার প্রকারভেদ হতে পারে। যেমন পয়েন্ট টু পয়েন্ট, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সরাসরি কানেক্ট হয়ে আছে সেটা। আরেকটা হতে পারে বাস টপোলজি, এটাতে কি হয়, একটা সেন্ট্রাল একটা তার মতো বা একটা বাস মতো থাকে। এই বাস রাস্তায় চলা বাস না, এই বাস হচ্ছে গিয়ে মনে করুন একটা ইন্টারনেট কানেকশন দেওয়ার মতো একটা তার মতো। ঠিক আছে, তো সবগুলো কম্পিউটার এরকম একটা বাসের সাথে সংযুক্ত থাকছে। এটা একদিক দিয়ে সুবিধা, কস্ট এফেক্টিভ হয়ে থাকে। আবার আরেক দিকে অসুবিধা, এই উপরে কম্পিউটার থেকে সাপোজ নিচের কম্পিউটার, এখানে উপর নিচ ছবিতে বোঝানোর স্বার্থে বলছে, আপনার রিয়েল লাইফে দেখো উপর নিচে থাকে না, পাশাপাশি হতে পারে। তো তথ্য আমি সেন্ড করছি, এখন উপরের কম্পিউটার থেকে মনে করি নিচের এই কম্পিউটারে একসাথে 500টা ডাটা প্যাকেট সেন্ড করা হয়েছে। তো তাতে কি হয়, এই এই বাসের উপর লোড পড়ে যাচ্ছে বা এই তো তার উপর লোড পড়ে যাচ্ছে। লোড পড়াতে কি হয়, এই জিনিসটা ক্র্যাশ করতে পারে, বা এই দূর মনে করুন এখান থেকে কেটে দিল, বা আপনি নিজেই পাড়া মেরে তার একটা ছিঁড়ে ফেলেছেন,
তখন কি হচ্ছে, পুরো কানেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। যে সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। এরপরটা হচ্ছে রিং টপোলজি। এটাতে কি হয়, সবগুলো কম্পিউটার একটা চক্রাকারে একে অপরের সাথে সরাসরি কানেক্ট হয়ে থাকে। তাতে সুবিধা হচ্ছে গিয়ে আমি সবার মাঝখানে একটা কমিউনিকেশন রাখতে পারছি। অসুবিধা হচ্ছে গিয়ে এটা ওয়ান ওয়ে। এই কম্পিউটার থেকে আমি প্রিন্টারে ডাটা সেন্ড করতে চাই, সরাসরি পারবো না, পুরোটা ঘুরে তারপর আসতে হবে। ঠিক আছে, আবার শুধু সেন্ডই করতে পারবো, রিসিভ করতে পারবো না। এই জন্য আরো একটা কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে ডাবল রিং, মানে সেন্ড এবং আরো একটা তার ব্যবহার করা হয়। সেটা কি করছে, তথ্য প্রেরণ এবং গ্রহণ দুইটা, সেন্ড এবং রিসিভ দুইটা একসাথে করতে পারে সেই ব্যবস্থা। অসুবিধা কি, মাঝখানে এই কম্পিউটারটাও মনে করুন নষ্ট হয়ে গেল, আমার পুরো নেটওয়ার্ক ডাউন। ঠিক আছে, এরপরটা হচ্ছে স্টার টপোলজি। এটা সবচেয়ে জনপ্রিয় বা বেশি ব্যবহার হয়ে থাকে। এটা কি, ওই যে আমি আপনাদের উদাহরণ যেটা দিলাম হাব বোঝানোর সময় বা সুইচ বোঝানোর সময়, কি হচ্ছে যে একটা সুইচের আন্ডারে বেশ কতগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত হয়ে আছে। সাধারণত এটা বেশি ব্যবহার হয়ে থাকে, এটা কস্ট এফেক্টিভ হয়ে থাকে আর কি, কারণ তার শুধু হাবের সাথে কানেক্ট থাকার মতো হলেই। এরপরটা হচ্ছে ট্রি টপোলজি। এটা অনেক ওই যে বাস টপোলজি এবং এই যেটা বললাম স্টার টপোলজি, দুইটার একটা কম্বিনেশন বলা যেতে পারে। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। সুবিধা হচ্ছে গিয়ে মনে করুন কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে, এখন তাতে কি টোটাল আমার তথ্য আদান প্রদান এখানে বন্ধ হবে না, খুব সহজেই ওই কম্পিউটারটা ডিটেক্ট করে আমি কি চেঞ্জ করতে পারবো, আমার একটু ফ্লেক্সিবিলিটি এনে দিচ্ছে। এরপরটা হচ্ছে মেশ টপোলজি। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ এটা খুব বেশি প্রয়োজন হবে না, আবার কখনো কখনো লাগতে পারে। ঠিক আছে, তো মেশ টপোলজিতে কি হয়, দেখতেই পাচ্ছেন যে সবাই সবার সাথে কানেক্টেড। এটা কনফিগার করা যেমন কষ্ট, এটা খুবই কস্টলি একটা বিষয়। ঠিক আছে, আবার তাতে সুবিধা কি, নেটওয়ার্ক ফেইলিউর হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে এই তার নষ্ট হয়ে গেলেও আমি ওই কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু অনেক কস্টলি একটা বিষয়। আর হাইব্রিড টপোলজিটা কি, এটা কয়েকটা টপোলজি আগে যেটা দেখলাম, বা কিভাবে নেটওয়ার্কটা সাজানো হচ্ছে, কয়েকটা কনসেপ্ট একসাথে অ্যাপ্লাই করা হয়ে থাকে হাইব্রিডে। তো এটার সুবিধা হচ্ছে কি, আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি আসছে বা অনেক কাজ করতে পারবো। কিন্তু অসুবিধা হচ্ছে কি, মনে করেন রিং টপোলজি ব্যবহার করছি, রিং টপোলজি নিজস্ব তো অসুবিধা আছে, তার নষ্ট হয়ে গেলে টোটাল কানেকশন বাদ। স্টারের কি হচ্ছে, মাঝখানে সুইচ নষ্ট হয়ে গেলে টোটাল কানেকশন বাদ। এরকম অসুবিধা থেকে যায়, এটা কি টপোলজি স্পেসিফিক। তবে হাইব্রিড জিনিসটা বেশ ভালো আর কি। ঠিক আছে, তো এটা গেল। এরপর হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলস নিয়ে আমাদের আচ্ছা আলোচনা। ভাইয়া, একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলুন। ল্যান তাহলে কোনটা? ল্যান বলা হয় যেটাকে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ঠিক আছে, ওটা সংক্ষেপে বলা হয় আর কি। এরপর হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকলস। তো এই যে আমরা এত সময় আইপি অ্যাড্রেস জানলাম, পোর্ট নাম্বার জানলাম, কিন্তু এই তথ্যটা আচ্ছা আমাদের মিটিংটা হয়তো আবার ডিস্টার্ব হতে পারে, আমরা আবার এই সেম লিংকে জয়েন করবো। তো আমার তথ্যটা কিভাবে সেন্ড হবে, আমি ওয়েবসাইট যেভাবে দেখতে পারি, একটা ইমেইল কি ঠিক সেম ভাবে সেন্ড দেখতে পাবো, বা আমি একটা ওয়েবসাইটের শুধু আইপি অ্যাড্রেস জানি, নাম জানি না, ওটাকে আমি কিভাবে খুঁজে বের করব? এই কাজগুলো অটোমেটিকলি আমাদের কম্পিউটার কিভাবে করে থাকে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, বা কয়েকটা প্রোটোকল আমাদের এখানে জেনে রাখতে হবে। যে প্রথম প্রোটোকলটা হচ্ছে টিসিপি। টিসিপি প্রোটোকলটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলা হয়ে থাকে। এটার সুবিধা হচ্ছে গিয়ে, বা এটা হচ্ছে মোস্ট কমন অধিকাংশ জায়গায়। এই যে আমরা ইউটিউবে ভিডিও সার্চ দিচ্ছি বা ক্রিকেট খেলা দেখছি লাইভে, এইসব জায়গায় কি এই প্রোটোকলটাই অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে টিসিপিতে। টিসিপিতে আরেকটা চ্যাটে বারবার একটু মেসেজ না দিলেই ভালো। আচ্ছা, আমাদের মিটিংটা হয়তো 1 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে, আমরা তখন চ্যাটটা দেখতে থাকি, আপনারা পুনরায় আবার এখানে জয়েন করুন, কেমন? হ্যাঁ, থ্যাংক ইউ মিস্টার ইউজার, আপনার নাম এখানে দেয়নি। শ্রীনব কবির, ধন্যবাদ লাইকটার জন্য। শুড পে অ্যাটেনশন বলেছেন, হ্যাঁ একটু সবাই আমরা ক্লাস চলাকালীন সময় একটু অ্যাটেনশন দিব, কেমন? হ্যাঁ মোহাম্মদ আনিক, আমি ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি ক্লাসে। মোহাম্মদ অনিক না, দুইটা কম্পিউটার কখনো সেম আইপি অ্যাড্রেস নিতে পারে না। দুইটা কম্পিউটার কখনো সেম আইপি অ্যাড্রেস নিতে পারে না। ওই একটা প্রোটোকল আছে, এআরপি প্রোটোকল, এটা দেখাচ্ছি একটু পরে এটার জন্য। তবে ওইটা আমরা মিস ইউজ করতে পারি, মিস ইউজ করে আমরা হ্যাকিং এর কাজে এটা ব্যবহার করতে পারি, যে সেম মানে আইপি অ্যাড্রেসে একটু বোকা বানানো, কেমন?